ক্লাস 9-এর শব্দর চ্যাপ্টারের আমরা আজকে দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা পড়ব তরঙ্গ। আমি প্রথমেই লিখেছি উদাহরণ। উদাহরণ মানে আমরা দু একটা উদাহরণ দেবো যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই। যেমন পুকুরের জলে যদি একটা ঢিল ফেলা হয়, তাহলে সেই ঢিলের চারদিকে একটা বৃত্তাকার তরঙ্গ তৈরি হয় এবং সেই তরঙ্গটা তৈরি হওয়ার পর আস্তে আস্তে অগ্রসর হয়ে পুকুরের পাড় পর্যন্ত চলে যায়। এটা একটা তরঙ্গের উদাহরণ। এক্ষেত্রে তরঙ্গটা এগোচ্ছে, যেখানে ঢিল ফেলা হয়েছে তৈরি হয়েছে সেখান থেকে পুকুরের পাড়ের দিকে, আর জলের কণাগুলো কাঁপছে তার সঙ্গে সমকোণে। এই তরঙ্গের উদাহরণ বা এই তরঙ্গের দৃশ্য আমরা সকলেই দেখেছি। আবার আমরা স্কুলে যখন স্পোর্টসের ট্র্যাক দাগ কাটি, সেই দাগ কাটার সময় আমরা দড়ি ধরি এবং দড়িটাকে সোজা করার জন্য মাঝে মাঝে দড়িটাতে ঝাঁকুনি দিই। তাতে দেখা যায় যে ওই দড়িতে একটা তরঙ্গ তৈরি হলো এবং সেটা খানিক দূর এগিয়ে গেল, কিন্তু আমরা এগিয়ে গেলাম না। অর্থাৎ যেটা বলতে চাইছি, জলের তৈরি হওয়া তরঙ্গ বা এই দড়িতে তৈরি হওয়া তরঙ্গ দুটোর ক্ষেত্রেই কণাগুলো যে যার নিজের জায়গায় কাঁপলো, তার ফলে তরঙ্গ রূপটা তৈরি হলো, তরঙ্গটা অগ্রসর হলো, কিন্তু কণাগুলো অগ্রসর হলো না। কণাগুলো নিজের নিজের জায়গায় রয়ে গেল এবং সবাই মিলে কণাগুলো কাঁপলো বলে এরকম তরঙ্গের সৃষ্টি হলো। সেটাকে আমি এখানে লিখেছি, এটা তোদের বইতেই লেখা আছে। কোনো মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে তৈরি হওয়া আন্দোলন, আন্দোলন মানে যেটা ওখানে নড়াচড়াটা হয়েছে বা তৈরি হয়েছে, যখন শক্তি সঞ্চারিত করে, এর মাধ্যমে শক্তিটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই যে আমরা তরঙ্গের কথা বলছি, তরঙ্গ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত করে। অথচ কণাগুলোর স্থানচ্যুতি হয় না, কণাগুলো কিন্তু নিজের নিজের জায়গায় থাকে এবং যে যার ভূমিকা পালন করে, অর্থাৎ কম্পন হয়। তখন সেই আন্দোলনকে তরঙ্গ বলে। তা আমরা তরঙ্গের দুটো উদাহরণ দিয়ে এই পড়াটা শুরু করলাম। একটা ওই জলে ঢিল ফেললে সেখানে যে তরঙ্গ তৈরি হয় তার উদাহরণ, আর একটা লম্বা দড়িকে আমরা এই স্কুলে যখন স্পোর্টসের আগে মাঠ তৈরি করি তখন লম্বা দড়িকে টান টান করে ধরে তারপর ওটাকে ঝাঁকাই সোজা করার জন্য, তো সেখানে একটা তরঙ্গের তৈরি হয়। এবার এই আমি যে দুটো তরঙ্গের কথা বললাম, এটা একটা বিশেষ ধরনের তরঙ্গ, সেটা তরঙ্গের প্রকারভেদ যখন পড়বো তখন ওটা নিয়ে আলোচনা করবো একটু পরেই। আর এখানে এই যে তরঙ্গ, আমি যে উদাহরণগুলো দিলাম বা শব্দ তরঙ্গের ক্ষেত্রে, যে জড় মাধ্যমের কণাগুলোর মধ্যে সংশক্তিজনিত সংশক্তিজনিত সম্পর্ক থাকে। সংশক্তিজনিত সম্পর্ক মানে কোহেসিভ ফোর্স থাকে। একই ধরনের কণাগুলো, মাধ্যমের কণাগুলো, তারা পরস্পরকে আকর্ষণ করে। এটা পৃষ্ঠটান পড়ার সময় আমি একটু বলেছিলাম। সান্দ্রতা চ্যাপ্টারটা এখনো পড়িনি, সেটা পড়লে এই বিষয়টা আরেকটু ভালোভাবে জানা যাবে। তাহলে সেই রকম যদি কোনো মাধ্যম হয়, সেই মাধ্যমের মধ্য দিয়ে যে তরঙ্গ অগ্রসর হয়, তার মধ্য দিয়ে যে তরঙ্গ যায়, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক তরঙ্গ। ইংরেজিতে তাকে বলা হয় ইলাস্টিক ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। তার মানে মাধ্যমের স্থিতিস্থাপকতা আছে। এইরকম মাধ্যমের মধ্যে আমি যদি কোনো একটা তরঙ্গ, কোনো একটা কণাকে আন্দোলিত করি, নড়াচড়া করাই, তাহলে সেই কণাটার আন্দোলন পাশেরটায় যাবে, তার পাশেরটায় যাবে, এইভাবে আন্দোলন মানে নড়াচড়া, বারবার বলতে চাইছি। তো আন্দোলনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে আর শক্তিটাও এইভাবে সঞ্চালিত হবে। এবং এই যে তরঙ্গের গতিবেগটা মাধ্যমের স্থিতিস্থাপকতা ও ঘনত্বের উপর নির্ভর করে। এবং এটা খুব পরিষ্কার বুঝতে পারছি যে বায়ু মাধ্যম, তার সেই অর্থে বায়ু মাধ্যম স্থিতিস্থাপক মাধ্যম নয়, তার কণাগুলোর মধ্যে সংশক্তিজনিত বলেরও খুবই কম। তা সত্ত্বেও বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এই স্থিতিস্থাপক তরঙ্গ অগ্রসর হয় এবং তখন বায়ু মাধ্যমের বিভিন্ন স্তরকে ধরে আমরা তার হিসেবটা করি। সেটাও যখন শব্দের বিস্তার এক্স্যাক্টলি পড়বো তখন আমরা আলোচনা করব। তাহলে সেই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যে শব্দ বিস্তার লাভ করে তার যা বেগ হবে, আবার সেটা যখন তরল মাধ্যমে যাবে তখন তার বেগ তার থেকে বেশি হবে, কঠিন মাধ্যমে তার থেকে বেশি হবে। এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে এর গতিবেগ মাধ্যমের স্থিতিস্থাপকতা ও ঘনত্বের উপর নির্ভর করে। সেই জন্যই বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ বিভিন্ন হয় এবং শব্দ একটি স্থিতিস্থাপক তরঙ্গ। আর আমার মনে হয় অনেক দিন অনেক ক্লাস থেকে পড়ে আসছি যে আলো, এক্স রশ্মি, বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি,
এরকম ইনফ্রারেড রে, এরকম বহু রশ্মি আছে, তাদেরকে আমরা বলি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর বৈশিষ্ট্য কি না, এরা শূন্য মাধ্যমের মধ্য দিয়েও চলাফেরা করতে পারে। তাহলে তোকে যদি বলে শব্দ তরঙ্গ আর আলোক তরঙ্গের একটা পার্থক্য লেখো, তাহলে তো আমরা একটা পেয়েই গেলাম যে শব্দ তরঙ্গ একটা স্থিতিস্থাপক তরঙ্গ, আলোক তরঙ্গ একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে তরঙ্গের প্রকারভেদ। এই তরঙ্গের প্রকারভেদ দু রকম তরঙ্গ আছে, একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার এই তির্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়ার আগে আমরা একটা বিষয় আলোচনা করব। সে বিষয়টা আমি বলেছিলাম আগে, যে এই বৃত্তটাকে লক্ষ্য কর। আমি একটা বৃত্ত এঁকেছি। এবার এই যে এটার অক্ষ দুটো, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার আমি ধর একটা কণা এখান থেকে এই বৃত্ততে ঘুরতে শুরু করলো। এই বৃত্ততে যখন ঘুরছে ঘুরছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আমি দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার উল্টো দিকে এটা ঘুরছে। এবার এটা যে যে অবস্থায় যাচ্ছে সেখান থেকে আমি এক্স অক্ষটাকেই ধরছি আপাতত। এক্স অক্ষের উপর সেই বিন্দু থেকে আমি একটা লম্ব টানছি। আবার এই অবস্থা এলো, একটা লম্ব টানলাম। এই অবস্থা এলো, একটা লম্ব টানলাম। এই অবস্থা এলো, লম্ব টানলাম। এই অবস্থা এলো, লম্ব টানলাম। এই অবস্থা এলো। এবার দেখ এই যে লম্বের পাদবিন্দু আছে, লম্বটা যেখানে এক্স অক্ষকে টাচ করছে সেইটা দেখ এই জায়গা থেকে শুরু হলো, সেটা এইরকম ভাবে সরতে শুরু করলো, এ ঘুরছে এরকম ভাবে, আর এই লম্বের পাদবিন্দুটা দেখ এরকম ভাবে চলতে শুরু করলো, মাঝখানটা পেরিয়ে গেল, অন্য দিকের সর্বোচ্চ অবস্থানে গেল। এরপর তো এটা আবার এইদিকে ঘুরছে, তখন আবার এখানে এলো, এখানে এলো, লম্ব টানলাম, লম্ব টানলাম, লম্ব টানলাম, এরকম সব জায়গাতে লম্ব টানলাম। এখন দেখ লম্বের পাদবিন্দুটা প্রথম এইদিকে কোন দিকে সরছিল, এইদিকে সরছিল। এখন লম্বের পাদবিন্দুটা কোন দিকে সরছে, এইদিকে সরছে। তো এইটা করতে করতে যখন এইটা পুরো এক পাক ঘুরে এখানে এলো, ততক্ষণে লম্বের পাদবিন্দুটা এইরকম ঘুরে এখানে এলো। তা দেখ আমি আগে তোকে এইটা বলেছি তোদেরকে, যে সরল দোলগতির ক্ষেত্রে যে কোনো একটা জায়গা থেকে ম্যাক্সিমাম থেকে শুরু হলো, মাঝের অংশটা পেরোলো, অন্য দিকের ম্যাক্সিমামে গেল, আবার মাঝের অংশে এলো, আবার এখানে এলো, আর ততক্ষণ এটা কিন্তু এই কণাটা কিন্তু এক পাক ঘুরে এলো। তার মানে এক সরল দোলগতির একটা পূর্ণ কম্পনকে একটা কণার একটা বৃত্তে পুরো এক পাক ঘুরে আসা, 360 ডিগ্রি ঘুরে আসার সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারলাম। আবার বলছি যে কণাটা একটা পাক ঘুরে এলো, মানে 360 ডিগ্রি ঘুরলো। এই 300 রেডিয়ান একক, এটাকে 2 পাই রেডিয়ান বলে, যদি এখন রেডিয়ান তোরা জেনেছিস কিনা আমার জানা নেই, সেজন্য আমি 360 ডিগ্রি কথাই বলছি। আর এই যে লম্বের লম্ব কোনটা না, এটা যে অবস্থায় যাচ্ছে সেখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানছি। লম্বের পাদবিন্দুটা দেখ এদিক থেকে শুরু হলো, মাঝে এলো, অন্য দিকের ম্যাক্সিমামে গেল, আবার মাঝে এলো, আবার এই জায়গায় এলো। তাহলে এই যে এইটা একটা পূর্ণ দোলন বা একটা পূর্ণ কম্পন, আর এটা ততক্ষণে এক পাক ঘুরে এলো। তার মানে একটা পূর্ণ কম্পন মানে একটা কণার একটা বৃত্তে এক পাক ঘুরে আসা দিয়ে আমরা সেটাকে প্রকাশ করতে পারি। সেই জন্য এটাকে একটা সাইকেল বলা হচ্ছিল, আমরা বলেছিলাম ওখানে একটা সাইকেল। এই বিষয়টা ঠিক আছে, ক্লাস 9-এ হয়তো সেইভাবে প্রয়োজন হবে না, কিন্তু একটা সরল দোলগতিকে যে আমরা একটা বৃত্তীয় গতিতে প্রকাশ করতে পারি সেইটা বলার জন্যই আমি এটা বললাম। এটা হয়তো কোনো বইতে ক্লাস 9-এর বইতে নেই। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে তরঙ্গ আমি আলোচনা করেছি, সেটা স্থিতিস্থাপক তরঙ্গ হতে পারে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হতে পারে, ওটা একরকম ভাবে ভাগ করলাম। এইবার এই তরঙ্গের আরো অন্যভাবে দুটো ভাগ করা যায়। একটা হচ্ছে তির্যক তরঙ্গ। আমরা যে তরঙ্গগুলোর কথা বলেছি প্রথমেই, যে একটা পুকুরে ঢিল ফেললে একটা তরঙ্গ তৈরি হয় এবং তার কণাগুলো যেদিকে কাঁপে আর তরঙ্গটা যেদিকে এগোয়, কণাগুলো এরকম দেখা যায়, কণাগুলো এইদিকে কাঁপছে, কণাগুলো এরকম উপর নিচে কাঁপছে, আর তরঙ্গটা এগোচ্ছে এইদিকে। তাহলে তাদের মধ্যে কোণ কত, অর্থাৎ তরঙ্গের অভিমুখ এবং কণাগুলোর কম্পনের অভিমুখ, এদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। সেই ধরনের তরঙ্গকে আমরা বলি তির্যক তরঙ্গ। সেই ধরনের তরঙ্গকে আমরা বলি তির্যক তরঙ্গ। মনে রাখতে হবে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। আমি দুটো নাম লিখেছি, আলোক তরঙ্গ ও বেতার তরঙ্গ। তাহলে এইটা পরিষ্কার হলো যে যে ধরনের তরঙ্গে, বা আমরা তরঙ্গ বলতে যেটা বুঝি আর কি, যে এইটা তো এইদিকে এগোচ্ছে, এইটা তো তরঙ্গের গতির অভিমুখ, আর কিন্তু কণাগুলো কাঁপছে এরকম ভাবে, কণাগুলো কাঁপছে
এরকম ভাবে। তাহলে গতির অভিমুখের সঙ্গে কণাগুলোর কম্পন এটা 90 ডিগ্রি কোণ করে আছে বা লম্বভাবে আছে। এইটা যে তরঙ্গে হয় সেই তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ। আমি দেখিয়েছি ওই যে দড়িতে ঝাঁকালে যে তরঙ্গ তৈরি হলো, পুকুরে যে তরঙ্গ তৈরি হলো, এগুলো সব তির্যক তরঙ্গের উদাহরণ, যদিও ওগুলো সব স্থিতিস্থাপক তরঙ্গ ছিল। আবার তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো সবাই তির্যক তরঙ্গ। আমি আলোক তরঙ্গ, বেতার তরঙ্গের উদাহরণ দিয়েছি। বেতার তরঙ্গ দিয়ে দু একটা অঙ্ক হয়তো আমাদের করতে হবে, আমি অঙ্কের জায়গায় আসি এরপর। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, এটার সঙ্গে খুব বেশি পরিচিত নই আমরা। একটা স্প্রিং নিয়ে দেখালে সব থেকে ভালো হতো, এখানে সেই সুযোগ নেই। তো ক্লাসে হলে এগুলো আমি দেখাই। যে এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গে দেখতে পাচ্ছি আমরা যে একটা স্প্রিং নিয়েছি, তলাতে একটা ওজন ঝোলানো আছে, ভার। এইটাকে যদি টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে তো কাঁপবে, স্প্রিংটা কাঁপবে, এবং এই স্প্রিংটা কাঁপতে কাঁপতে দেখা যাবে যে স্প্রিংয়ের কিছু কিছু জায়গাতে স্প্রিংয়ের যে তারগুলো, পাকগুলো, সেগুলো কাছাকাছি এসছে, আর কিছু কিছু জায়গায় এরা দূরে সরে গেছে। এই ঘটনাটা গোটা স্প্রিংয়েতেই ঘটছে, আর তরঙ্গটাও এই দিকেই অগ্রসর হচ্ছে, তরঙ্গটাও এই দিকেই অগ্রসর হচ্ছে। তার মানে কি বোঝা গেল, যে স্প্রিংয়ের যে কণাগুলো সেগুলো কাঁপছে যেদিক বরাবর, তরঙ্গের গতির দিকটাও একই দিকে। এই রকম যদি ঘটনা ঘটে কোনো তরঙ্গের ক্ষেত্রে, তখন সেই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ তরঙ্গের গতির দিক এবং কণাগুলোর কম্পনের দিক যদি একই হয়, অভিমুখ যদি একই হয়, তখন সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ, অর্থাৎ স্থিতিস্থাপক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং তির্যক তরঙ্গ। এবার এখানে আমি দেখিয়েছি যে যেখানে এই পাকগুলো খুব কাছাকাছি এসছে সেই জায়গাটাকে বলা হয় ঘনীভবন, আর যেখানে একটু দূরে দূরে সরে গেছে সেই জায়গাটাকে বলা হয় তনুভবন। এখানেও পাকগুলো কাছাকাছি এসছে, আবার ঘনীভবন, আবার তনুভবন। এইভাবে এই তরঙ্গটা অগ্রসর হয়, বা শক্তিটা এই তরঙ্গের মাধ্যমে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। এইবার আমি বোঝানোর সময়, মানে তরঙ্গ সম্পর্কিত কতগুলো রাশি বোঝানোর সময় কিন্তু আমরা এই অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে বলবো না, সবটাকেই আমরা বলবো তির্যক তরঙ্গের আকারে। আমি ওইদিকে যে ছবিটা এঁকেছিলাম, অন্য পাতায় চলে এসেছি বলে ওই ছবিটাই আরেকবার এঁকেছি। তা আমি ধর সরণ, এই যে কণাগুলো কাঁপছে তো এইদিকে, তাহলে কণাগুলো সরণ এইদিকে, আবার এইদিকে সময়ের সঙ্গে সঙ্গে এদিকে তরঙ্গটা অগ্রসর হচ্ছে, অর্থাৎ কম্পনের ফলে তৈরি হচ্ছে তরঙ্গ, এবং সেই তরঙ্গটা অগ্রসর হচ্ছে এদিকে। আমি দেখাচ্ছি এটা তির্যক তরঙ্গ এঁকে, কিন্তু এটা তির্যক তরঙ্গের ক্ষেত্রেও সত্যি, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রেও সত্যি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তরঙ্গের গতির অভিমুখ, ওই যেটা আগে দেখালাম সেটা আরেকবার দেখিয়েছি, কম্পনের অভিমুখ সেটা পরস্পর লম্ব, সেই জন্য সঠিক অর্থে এটা হচ্ছে একটা তির্যক তরঙ্গের ছবি আমি এঁকেছি। কিন্তু এটা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রেও এরপরে যা যা বিষয়গুলো বলবো, যে রাশিগুলো নিয়ে কথা বলবো, সেগুলো সত্যি। এবার এখানে দেখা যাচ্ছে, দেখ, আমি যদি এরকম ভাবে এই কণাগুলো যখন কাঁপে না, তখন তাদের দশা বলে একটা ফেজ, তাকে ইংরেজিতে বলে ফেজ। এটা নিয়ে আমি বেশি কথা আলোচনা করছি না, এটা একেবারেই ক্লাস 11-এ গিয়ে পড়বি। তবু একটা সাধারণ বুদ্ধি বা সাধারণ ধারণা থেকে এটা বুঝতে পারবি যে এই যে এ কণাটা আর এই যে ই কণাটা, এই দুটো কণা, এদের গতির ব্যাপারগুলো, বেগের ব্যাপারগুলো অনেকটা নয়, একই রকম। তো এই কণাটার এই কণাটার দশা একই। আবার ধর এই কণাটা যদি হয়, তাহলে এই কণাটার এই কণাটার দশা একই। দশা মানে তার গতির অবস্থা। তো এই রকম এই কণার মধ্যে, এই তরঙ্গের মধ্যে বিভিন্ন কণা আছে, তার মধ্যে কিছু কিছু কণা সমদশা সম্পন্ন। তো দশাটা নিয়ে এক্ষুনি অনেক ভাবার দরকার নেই, আমি যেভাবে পরের বিষয়গুলো বলছি সেইগুলো মনে রাখ, তার সঙ্গে দশার কথাটাও বলবো। এবার যেমন আমরা কম্পনের ক্ষেত্রে পড়েছিলাম বিস্তার, এক্ষেত্রেও বিস্তার আছে। এই যে এই অংশটা হচ্ছে, এই যে কতটা, এই যে এটা তো জিরো, এইখানটা জিরো, জিরো থেকে ম্যাক্সিমাম একটা দিকে কতটা গেল, এটা হলো বিস্তার। এদিকেও একই সমান দূরত্ব গেল, এটা হলো বিস্তার। নেক্সট হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে, আমরা দেখিয়েছি যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেইটাকে আমরা বলি পর্যায়কাল, বলেছি আমরা আগের ক্লাসে। তো এখানে দেখ, এই যে ব্যাপারটা হলো, অর্থাৎ এই একটা কণা, তারপরে সমদশা সম্পন্ন কণা কোনটা, এইটাকে বলছি আমরা, এই যে সময় লেগেছে এখানে, এইখান থেকে এখানে আসতে যে সময় লেগেছে, সেইটা হচ্ছে পর্যায়কাল। সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, সেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি। যদি সময় বলি তাহলে টি সেকেন্ড, এই যে সময়টা লেগেছে টি সেকেন্ড। এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে
এই কণাটা একবার কম্পন হলো, একবার কম্পন হলো মানে একবার পূর্ণ কম্পন হলো, তার ফলে তৈরি হওয়া তরঙ্গটা যতটা অগ্রসর হলো সেইটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। তো এইটা মাথায় রাখতে হবে যে এখানে একবার কাঁপলে কণাটা এতটা অগ্রসর হলো, এইটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। আবার একবার কাঁপলো, সৃষ্টি তরঙ্গটা এতটা অগ্রসর হলো। তাহলে এই ধর এইটা এইখান থেকে এইটা 1 সেকেন্ড সময় লাগে, তাহলে কবার কেঁপেছে? 2বার কেঁপেছে, তাহলে তার কম্পাঙ্ক কত? 2 হার্টজ। এরম 1 সেকেন্ডের মধ্যে যদি 100 বার কাঁপে তাহলে 100 হার্টজ। এটা আগেও আমরা আলোচনা করেছি। তাহলে এক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলে বিষয়টা নতুন শিখলাম। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম্পনের ফলে তরঙ্গ সৃষ্টি হচ্ছে এবং একবার পূর্ণ কম্পন হলে সৃষ্টি হওয়া তরঙ্গটা যতটা পথ অতিক্রম করছে সেটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যেতে সময় লাগছে কতটা? টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ডে যায় এক তরঙ্গ দৈর্ঘ্য। এক তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা যে গ্রিক অ্যালফাবেট সেটা দিয়ে প্রকাশ করেছি সেটাকে আমরা বলি ল্যামডা। এই ল্যামডা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করি। এবার ধর কম্পাঙ্ক আছে, কম্পাঙ্কের কথা বললাম এখনই, যে এইরকম তরঙ্গ দৈর্ঘ্য 1 সেকেন্ডে যতগুলো থাকবে সেটাই হলো তার কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে এটা এই আমি ধর এইটা যদি 1 সেকেন্ড হয়, এখান থেকে শুরু করে আই পর্যন্ত হলো 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কবার পূর্ণ কম্পন হয়েছে? 2বার। তাহলে এর কম্পাঙ্ক কত? 2 হার্টজ বা 2 সাইকেলস পার সেকেন্ড। এর যদি 200 বার হতো তাহলে 200 সাইকেলস পার সেকেন্ড হতো। আর তরঙ্গ বেগের যা সংজ্ঞা তুই আগেই জানিস, তরঙ্গ বেগ মানে 1 সেকেন্ডে তরঙ্গটা যতটা অগ্রসর হয়। তরঙ্গ বেগ মানে বেগের যে কোনো জায়গায় বেগের সংজ্ঞা হচ্ছে কতটা দূরত্ব অতিক্রম করে পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা নতুন যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বাকি কম্পাঙ্ক, পর্যায়কাল, বিস্তার এগুলো আমরা কম্পনের ক্ষেত্রে পড়েছিলাম। সেই ব্যাপারগুলি আমরা তরঙ্গের ক্ষেত্রে সেগুলোকে অ্যাপ্লাই করলাম। তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা ল্যামডা এই অক্ষরটা দিয়ে প্রকাশ করছি, তরঙ্গ বেগ ভি, কম্পাঙ্ক এন। এবার দেখ আমি যেটা বলছি সেটা মন দিয়ে দেখ, যে টি সেকেন্ডে এই যে এইটার জন্য কত সময় লেগেছে? এক পর্যায়কাল। এক পর্যায়কাল মানে কত? ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি সেকেন্ডেও কতটা দূরত্ব গেছে? এটা কি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি, এটা হচ্ছে ল্যামডা দূরত্ব গেছে। তাহলে 1 সেকেন্ডে কতটা গেছে? ল্যামডা বাই টি। এবার 1 সেকেন্ডে যতটা দূরত্ব যায় সেটাকে আমরা কি বলি? বেগ। তাহলে বেগ, তরঙ্গ বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি। এটা সমান ল্যামডা ইন্টু 1 বাই টি। তাহলে ভি সমান ল্যামডা ইন্টু এন। কেন এন? না আমরা আগে পড়েছি যে এন কম্পাঙ্ক সমান 1 বাই টি। তাহলে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ভি হচ্ছে তরঙ্গ বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্লাস 9-এ এইটা দিয়ে ছোট ছোট অঙ্ক আসবে। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক বার করতে হবে। কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ বেগ বার করতে হবে। এইরকম অঙ্ক ক্লাস 9-এ পড়বে। আজকের এই ভিডিওটাতে হয়তো অঙ্কের কথা আমি বলবো না, কিন্তু এটা অত্যন্ত সহজ অঙ্কই, এগুলো পড়বে, এককগুলো শুধু দেখতে হবে। তাহলে আরেকবার বলি যে আমরা দু রকমের তরঙ্গের কথা পড়লাম, একটা তির্যক তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ এগুলো সব হচ্ছে তির্যক তরঙ্গের উদাহরণ, আর শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আবার আমাদের পুকুরে ঢিল ফেললে তার চারপাশে যে তরঙ্গ তৈরি হয় সেটাও তির্যক তরঙ্গের উদাহরণ। এরকম একটা তির্যক তরঙ্গের ছবি এঁকেই আমি সেখানে কতগুলো রাশিকে নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে এখন নতুন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এ থেকে ই পর্যন্ত এলো, এইটা হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং একবার কাঁপার ফলে এতটা অগ্রসর হয়েছে তরঙ্গটা। সেই জন্য এটাকে একবার কাঁপতে যে সময় লাগে সেটাকে আমরা সবসময় কি বলি? পর্যায়কাল। সেটাকে আমরা টি সেকেন্ড বলেছি। তাহলে সেইখান থেকে আমরা একটা সম্পর্ক বার করলাম যে ভি ইজ ইকাল টু এন ল্যামডা। আর একটা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? যে কম্পনের একটা পূর্ণ কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যতটা অগ্রসর হয় সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আবার এরকম ভাবে বলা যায় যে এ থেকে ই, এইটা তো তরঙ্গ দৈর্ঘ্য। তা পরপর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যে যে ব্যবধান, যে পথ, সেটাকেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। আবার ধর এই কণাটার সঙ্গে সমদশা সম্পন্ন নেক্সট পর কোনটা আছে? এইটা আছে, তাহলে এটাকেও আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। এগুলো ক্লাস 11-এ গিয়ে আরেকটু মানে ভালো করে পড়বি। আবার ধর এইখান থেকে শুরু করলাম, তাহলে এর সমদশা সম্পন্ন কণা কোনটা? একটু সাধারণ বুদ্ধি দিই, এখনই দশা ব্যাপারটা পুরোটা বুঝিস নি, আমি বলিও নি। তাহলে এই সি থেকে জি, এটা হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবার ধর এ থেকে সি, এটা কি? এটা হলো ল্যামডা বাই টু। এটা পুরোটা যদি ল্যামডা হয় তাহলে এটা হলো ল্যামডা বাই টু।
আবার এইখান থেকে এই যে বি, এখান থেকে নিচে যদি এইখান পর্যন্ত আসতাম তাহলে এই অংশটা কি λ/4। তাহলে এইরকমভাবে আমরা তরঙ্গ এবং কম্পন সম্পর্কে খানিকটা পরিচিত হলাম। আর একটা বিষয় যেটা আগের ক্লাসের শেষেই আমার বলবো ভেবেছিলাম, সেইটা নিয়ে একটু বলে নিই, যে আমরা দু ধরনের তরঙ্গের কথা বলেছি, স্থিতিস্থাপক তরঙ্গ, এবং এর জন্য কি লাগবে, জড় মাধ্যম লাগবে। এই যে বায়ু হতে পারে, তরল বা গ্যাসীয় মাধ্যম হতে পারে, এবং এর মধ্য দিয়ে শব্দটা কিরকমভাবে বিস্তার লাভ করে, অনুদৈর্ঘ্য তরঙ্গ রূপে বিস্তার লাভ করে। আবার কঠিন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যাওয়ার উদাহরণ আমরা দেখতে পাই, তুই স্কুলের বেঞ্চে যদি একটা লম্বা বেঞ্চে এক পাশে কান দিয়ে বসিস এবং অন্য পাশে কেউ যদি একটা পেন নিয়ে অল্প করে ঠক 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 আওয়াজ করে, সেটা স্পষ্ট শোনা যায়। লোহার পাইপের এক প্রান্তে কান রেখে অপর প্রান্তে টোকা দিলেও শব্দ জোরে শোনা যায়। আবার জলে ডুব দিয়ে বৃষ্টি পড়ার শব্দ শোনা যায়। এগুলো হচ্ছে তরলের মধ্যে, এই বিষয়টা হচ্ছে তরলের মধ্য দিয়ে যে শব্দ যাওয়ার, শব্দ বিস্তার লাভের যে উদাহরণ, সেটা হলো এইটা। এবার একটা জিনিস করতে পারিস, সেটা হচ্ছে যে বাড়িতে ওই দেশলাই বাক্স এরকম তৈরি করা হয়, দেশলাই বাক্সের ভিতরে, যার মধ্যে দেশলাই কাঠিগুলো থাকে, এরকম একটা অংশ থাকে, এটা বাক্সের মধ্যে ভরা থাকে, এর ভিতরে দেশলাই কাঠিগুলো থাকে। এইখানে একটা ছোট ঝাঁটার কাঠি দিয়ে নিয়ে একটা সুতোকে এখানে ফুটো করে ছুঁচ দিয়ে শুরু করে এটা ফুটো এরকমভাবে একটা সুতোকে নিয়ে এলাম। উল্টো দিকেও একটা ওই রকমভাবে, এটা আমরা ছোটবেলায় করতাম, উল্টো দিকেও একটা দেশলাই বাক্সের ওই ভিতরটা, মানে দুটো দেশলাই বাক্স চাই, তার ভিতরের অংশটা চাই যেটার মধ্যে কাঠিগুলো থাকে, নিয়ে দুটো সুতোকে এরকমভাবে লাগানো, একটা লম্বা সুতো। তারপরে যদি দুজনে বেশ খানিকটা দূরে দূরে, সেটা 20 ফুট 25 ফুট দূরে গিয়ে একজন যদি এটার মধ্যে কানে কানে ফিস ফিস করে কথা বলিস, হালকা করে ঠোকা মারিস, তাহলে কিন্তু এই অন্যজন কানে যদি এটা দেয়, তাহলে সে কিন্তু ওই শব্দটা স্পষ্ট শুনতে পাবে। এক্ষেত্রে এই সুতোটার মধ্য দিয়ে শব্দের বিস্তার লাভ হচ্ছে, তার মধ্য দিয়ে বিস্তার লাভের একটা উদাহরণ এইভাবে দেওয়া যেতে পারে। তাহলে আমরা এখনো পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, সেটা হচ্ছে যে মানে দুটো ক্লাসে, সেটা প্রথমে আমরা আলোচনা করেছি শব্দ কি, শব্দের সংজ্ঞা আলোচনা করেছি, শব্দ এক প্রকার শক্তি, শব্দ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অ্যাকাউস্টিক্স, শব্দের উৎসকে বলা হয় শনক, তার কিছু উদাহরণ দিয়েছি। তারপর বিশেষভাবে যে বিষয়টা নিয়ে পড়েছি সেটা হচ্ছে সুর শলাকা, টিউনিং ফর্ক। তারপরে শব্দ যে কম্পনের ফলে তৈরি হয় তার পরীক্ষা করেছি এবং আমাদের বিভিন্ন অভিজ্ঞতাতেও এটা আছে। তারপরে আমরা কম্পন নিয়ে আলোচনা করেছি, কম্পনের বিস্তার কি সেটা বলেছি, কম্পনের একটি পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন কাকে বলে সেটা ব্যাখ্যা করেছি। তারপর দোলনকাল বা পর্যায়কাল, তাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, সেটা আলোচনা করেছি। নেক্সট আমরা কম্পাঙ্ক কাকে বলে সেটা বলেছি, কম্পাঙ্কের এসআই একক হার্জ, কম্পাঙ্কের মাত্রা T⁻⁻1 সেটা দেখিয়েছি, এবং কম্পাঙ্ক সমান 1 পর্যায়কাল, n সমান 1/t সেটা দেখিয়েছি। তারপর বিভিন্ন কম্পাঙ্কের শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি। 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দ আমরা মানুষরা শুনতে পাই, সেটাকে শ্রুতিগোচর শব্দ বলে। 20 হার্জের কম কম্পাঙ্কের শব্দকে শব্দেতর শব্দ বলে। আবার 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দকে বলা হয় শব্দোত্তর শব্দ, ইংরেজিতে তাকে বলা হয় আল্ট্রাসনিক সাউন্ড। বাদুর, তিমি এরা এই শব্দ ব্যবহার করে বিভিন্ন বস্তু, শিকার, বাধা এগুলোকে ডিটেক্ট করতে পারে এবং তারা কোন দিকে আছে রেঞ্জ করতে পারে, সেই অনুযায়ী তারা বিহেভ করে। আবার আমরা চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি কথাটা খুব শুনেছি, ইউএসজি যাকে বলা হয়। চিকিৎসা বিদ্যার রোগ নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রাফির একটা বড় ভূমিকা আছে। আর তারপরে আমরা দেখিয়েছি যে শব্দ তো বিভিন্ন মাধ্যমে বিস্তার লাভ করে, এক্ষেত্রে বায়ুতে শব্দর বিস্তার লাভের বেগ কত সেটা বলেছি, 332 মিটার পার সেকেন্ড, 332, 340, 330 এরকম বিভিন্ন মান বিভিন্ন জায়গায় লেখা থাকবে। কেন এটা বললাম না, কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয়, তাহলে সেই বস্তুটাকে আমরা বলি সুপারসনিক বস্তু, বা ওই বেগটাকে বলি সুপারসনিক বেগ, ওই বস্তুর বেগটাকে। তা সেইটা বোঝানোর জন্য একটা সংখ্যা নির্ধারণ করা হয়, সেটাকে বলা হয় ম্যাক সংখ্যা। ম্যাক সংখ্যা যদি 1-এর বেশি হয় তাহলে সুপারসনিক বেগ, 1 হলে সনিক, আর 1-এর কম হলে সাবসনিক। এরপরে আমরা শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, সেটাতে ওই বেলজার আর বায়ু নিষ্কাশন যন্ত্র দিয়ে একটা পরীক্ষা, বই থেকে ছবি দেখিয়ে সেটা দেখিয়েছিলাম। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গ ইংরেজিতে তাকে বলা হয় ওয়েভ। আমরা কিছু পরিচিত পুকুরে ঢিল ফেলে তরঙ্গ তৈরি হয় এর উদাহরণ দিয়েছি, তারপর তরঙ্গের সংজ্ঞা লিখেছি,
এবং এখানে যে তরঙ্গগুলোর কথা আপাতত বলছি সেগুলোতে সব জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ বিস্তারের কথা বলা হচ্ছে। তরঙ্গ আসলে শক্তিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এবং একটা কণাতে কম্পন বা আন্দোলন বা আলোড়ন সৃষ্টি হলে সেটা তার পাশের কণাতে যায় এবং সেই জন্যই তাদের মধ্যে সংশক্তি জনিত বল বা মাধ্যমের স্থিতিস্থাপকতা থাকাটা আবশ্যক। এবং সেই কারণেই বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের অগ্রগতি সব থেকে কম, অর্থাৎ তার বেগ সব থেকে কম, তারপর তরল মাধ্যমে, তারপরে কঠিন মাধ্যমের ক্ষেত্রে হয়। আরেক ধরনের তরঙ্গ আছে, বহু আগে থেকেই এগুলো নিয়ে আলোচনা করেছি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো, এক্স রে, বেতার তরঙ্গ, রেডিও ওয়েভ বলেছি, ইউভি রে, গামা রে, এগুলো সব হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উদাহরণ। এরপরে আমরা এই যে সরল দোলগতি, সেটাকে একটা বৃত্তীয় গতিতে কেমনভাবে প্রকাশ করা হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ওই জায়গাটা আর দেখে নিবি, আমি আর ডিটেল বলছি না। নেক্সট আমরা তরঙ্গের দুটো রূপ নিয়ে আলোচনা করেছি। একটা দু ধরনের তরঙ্গ নিয়ে আলোচনা করেছি, একটা তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ, আর যে তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের অগ্রগতির দিক এবং কণাগুলোর কম্পনের দিক পরস্পর লম্ব, সেটা তির্যক তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো তির্যক তরঙ্গ। আবার নেক্সট যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমরা এই স্প্রিং এর কম্পন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রে কণাগুলো যেদিকে কাঁপছে তরঙ্গটাও সেদিকেই অগ্রসর হচ্ছে এবং এক্ষেত্রে এই যে স্প্রিং এর যে পাকগুলো, সেটা কিছু জায়গায় খুব কাছাকাছি এসছে এবং কিছু জায়গায় একটু দূরে দূরে সরে গেছে। কাছাকাছি এসছে সেটাকে বলা হয় ঘনীভবন, দূরে দূরে সরে গেছে সেটাকে বলা হয় তনুভবন। শব্দ বায়ুতে যখন বিস্তার লাভ করে তখন বায়ুর স্তরগুলোকে কোনো কোনো জায়গায় এরকম খুব কাছাকাছি নিয়ে আসে, বা বায়ুতে ঘনীভবন সৃষ্টি হয় এবং তনুভবন সৃষ্টি হয়। তার ফলেই শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা শব্দ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তারপরে আমরা আবার তির্যক তরঙ্গ দিয়েই কতগুলো রাশিকে বোঝানোর চেষ্টা করেছি। তার মধ্যে বিস্তার আছে, বিস্তার দেখিয়েছি যে একটা গ্রাফের 0 থেকে ম্যাক্সিমাম যতটা যায় বা এইখান থেকে উল্টো দিকে ম্যাক্সিমাম যতটা যায় সেটা হলো বিস্তার। পর্যায়কাল, একটা পূর্ণ কম্পনের জন্য যে সময় লাগে। তরঙ্গ দৈর্ঘ্য, এক্ষেত্রে এ থেকে ইটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ একবার পূর্ণ কম্পন হলে তরঙ্গটা যতটা অগ্রসর হয় সেটাই হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে টি সেকেন্ড সময়ে, ক্যাপিটাল টি সেকেন্ড সময়ে একবার কম্পনে যে সময় লাগে দোলনকাল, তাতে তরঙ্গটা এ থেকে ই পর্যন্ত গেছে এবং এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি একটা তরঙ্গ দৈর্ঘ্যকে। তারপর কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য, যতগুলো পূর্ণ কম্পন হয়েছে। আমি এখানে বলেছি যে এ থেকে আই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি একটা দুটো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি যদি এরকম হয় যে 1 সেকেন্ড এ থেকে আই পর্যন্ত 1 সেকেন্ড সময় দুবার কম্পিত হয়েছে, তাহলে কম্পাঙ্ক কত? 2 হার্টজ বা 2 সাইকেলস পার সেকেন্ড। এটা 5000 বার হলে 5000 হার্টজ হতো। আর তরঙ্গ বেগ হচ্ছে একটা বেগের যা সাধারণ সংজ্ঞা, যে কোনো একটা তরঙ্গ 1 সেকেন্ডে যতটা অগ্রসর হয় এটা হলো তরঙ্গ বেগ। আর নেক্সট যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে যে বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। এটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এই সম্পর্কটা দিয়ে বা এই সমীকরণটা দিয়ে আমরা দু একটা ছোট ছোট অঙ্ক আমি দেখালাম না, কিন্তু আমি যখন এরপরই প্রশ্ন দেবো তখন কিছু ছোট ছোট অঙ্ক দেবো।